আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সকলকে অভিনন্দন। সাম্যবাদী বাংলা পেজের পক্ষ থেকে কে কে যুক্ত হয়েছেন কমেন্ট করুন। বিশেষ করে আজ আমরা 18তম শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় পর্ব কাটমার্ক নিয়ে আলোচনা করব। গতকাল আমরা সম্পূর্ণ আলোচনা করতে পারিনি, আজ আমরা আলোচনা করব কাটমার্ক নিয়ে, কয়েকটা সাবজেক্টের কাটমার্ক নিয়ে। 18তম যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তাদের জন্য অনেক বড় সুখবর যে 17তম থেকে 18তমতে আরো একটু বেশি লিখিততে পাশ করবে। আপনারা এটাও জানেন যে 18তম পরীক্ষাতে এমসিকিউ পরীক্ষা ছিল 0.25, মানে একটু বেশি পাশ করানোর জন্য 0.25 দিয়ে লিখিত পরীক্ষা পাশ করছে, পিলি পরীক্ষাতে পাশ করছে। সেহেতু 18তম নিবন্ধন পরীক্ষাতে একটু বেশি মার্কে রাখবে। যা ছাত্রদের বিভিন্ন খাতা যারা দেখছে অনেকের সাথে কথা হয়েছে, তাদের কথা বলে যা বোঝা গেছে যে এবার মার্কও বেশি দিছে এবং বেশি মার্ক পেয়ে আপনারা হয়তোবা পাশ করবেন। আমি প্রথমে বাংলার কথা একটু বলি। বাংলা যারা পরীক্ষা দিয়েছেন স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে তো আমি গতকালকে বলেছি, আজ কলেজ পর্যায়ে কথা বলবো। কলেজ পর্যায়ে যারা পরীক্ষা দিয়েছেন তারা বিশেষ করে 17তম নিবন্ধন পরীক্ষাতে আমি জানি, আমি যেহেতু স্কুল কলেজ দুইটাই পাশ করেছি 17তমতে, 17তম নিবন্ধন পরীক্ষাতে সর্বনিম্ন মার্ক ছিল 65 মার্ক। যে 65 মার্ক পেয়েছিল তার মেরিট লিস্ট হয়েছিল 1103। এরপরে 66, 67 এভাবে করে সর্বনিম্ন ছিল আমাদের 65। তবে এটা চিন্তার কিছু নয়, যদি আমরা সর্বনিম্ন মার্কেও পাশ করি তবু আমাদের চাকরি হবে, কারণ ক্যান্ডিডেট আমাদের এরকম বেশি নাই। গতবার যারা টিকেছে তারা অধিকাংশ সবাইই জব হয়েছে। যেহেতু 18তম নিবন্ধন পরীক্ষা বাংলাতে প্রশ্ন প্যাটার্নটা একটু ভিন্ন হয়েছে, যেহেতু কোনো অথবা কোনো প্রশ্ন নাই, অথবা প্রশ্ন না থাকার ফলে আমরা দেখি যে 62 বা 63 মার্ক, 62 বা 63 মার্কে পাশ করাবে বলে আশাবাদী। কারণ যারা খাতা দেখছে অনেকের কাছে, বিভিন্ন পরিচিত জন যারা আছে অনেকের কাছে শুনেছি যে মার্ক 62, 63 এরকমই হয়তো পূর্বাভাসকে আপনারা টিকতে পারবেন। তবে যারা টিকবেন ভাইবা নিয়ে অত টেনশনে কিছু নাই। নিবন্ধন পরীক্ষাতে যারা লিখিত পাশ করবেন তারা অবশ্যই তাদের বেসিক অবশ্যই কিছু আছে, বেসিক কিছু না থাকলে তো আর লিখিত পাশ করতে পারবেন না। ওই বেসিক যা আছে আপনারা দুইটা ভাগে ভাগ করা আছে। যদি আপনি 12 মার্ক আর 8 মার্ক, যদি আপনার প্রতিটাতে, হ্যাঁ একজন বলছে, আরিফ বলছে যে লিখিত পরীক্ষাতে 65 আর ভাইভাতে 15 পেলে কি চাকরি হবে? অবশ্যই চাকরি হবে, 100% চাকরি হবে। কারণ ভাইভার মার্ক কখনো যোগ হয় না, ভাইভার মার্ক কখনো যোগ হবে না। আর 65 যে মার্ক পাবে সে যে কোনো একটা জায়গায় চাকরি হবে। তবে এখন একটা প্রশ্ন আছে, 65 মার্ক পেলে কি ভালো প্রতিষ্ঠান চাকরি পাওয়া যাবে কিনা? তবে একটু অ্যানালাইসিস যদি আমরা করি, গতবার বিশেষ করে 17তম নিবন্ধনে বাংলা প্রভাষকে ছিল 614টা আসন। 614টা আসনের ভিতরে মাত্র 180 প্লাস
ছিল কলেজ, আর প্রায় 35-36টা ছিল ডিগ্রি কলেজ ছিল। তো আল্লাহর অনেক মেহেরবানি আশাতে আমার ডিগ্রি কলেজে চাকরি হয়েছে, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে যারা একটু 65 উপরে যারা মার্কধারী পেয়েছে তারা সবাই কলেজে জব পেয়েছে। আর বর্তমান বিশেষ করে মাদ্রাসাগুলোতে আসন সংখ্যা একটু খালি আছে, আসন সব পূর্ণ হয়নি। যারা 65 পাবেন তারা বিশেষ করে মাদ্রাসা বা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে 62 থেকে যদি কাউন্ট করা শুরু করে তাহলে তো কোনো টেনশন নাই, ভালো জায়গায় চাকরি হবে ইনশাল্লাহ। আর স্কুল পর্যায়ের কথা তো বলছি, আর কলেজে আরো একটু কথা বলি। এবার কতটি আসন থাকতে পারে? গতবার আমাদের 17তম চাকরি হওয়ার পরে এখনো প্রায় 350 আসন গতবারের খালি আছে। আর এবার নতুন করে যেটি রেগুলেশন দিছে, চাহিদা চেয়েছে আরো 100 ধরি, মিনিমাম আপনি 500। বাংলা প্রভাষকের ক্ষেত্রে 500 আসন অবশ্যই খালি থাকবে, এটা শিওর বলা যায়। আর যদি আপনি স্কুল পর্যায়ে যান, স্কুল পর্যায়ে গতবার 43 বা 44 নম্বরে সবাই টিকছে, সর্বনিম্ন মার্ক 43-44 মার্কে মাদ্রাসা বা মোটামুটি একটু ইউনিয়ন পর্যায়ে চাকরি হয়েছে তাদের। 60+ যদি পান তাহলে আপনি উপজেলা বা বিভাগীয় পর্যায়ে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি অন্য সাবজেক্টের কথাও ঠিক ওইরকম বলি, তবে বাংলাতে আরো একটু বলি। বাংলাতে বিশেষ করে স্কুল পর্যায়ে গতবার ছিল প্রায় 4400 আসন খালি ছিল, কিন্তু 17তম নিবন্ধনধারী ছিল মাত্র 2054 জন। আমার মতো এরকম অনেকেই ছিল যারা 2টায় হয়েছে কিন্তু তারা 1টাতে অ্যাপ্লাই করছে। একদম বলছে কলেজ, ডিগ্রি কলেজ বা অনার্স কলেজে চাকরি হলে বিশেষ কোনো পার্থক্য আছে কিনা, যেমন বেতন কম বেশি বা অন্যান্য পার্থক্য এমন কি এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। পার্থক্যটা কেমন? যদি বিশেষ করে আপনার স্কুল অ্যান্ড কলেজে চাকরি হয়, স্কুল অ্যান্ড কলেজে চাকরি হলে সেক্ষেত্রে আপনাকে স্কুল কলেজের প্রভাষক নাম, বাট স্কুলেও ক্লাস নিতে হবে, কলেজেও ক্লাস নিতে হবে। স্কুলেও ক্লাস নিতে হবে, কলেজেও ক্লাস নিতে হবে, 2 জায়গায় ক্লাস নিতে হবে। ক্লাসের কোনো শেষ নাই, প্রতিদিন 3টা 4টা 5টাও ক্লাস নিতে হতে পারে স্কুল অ্যান্ড কলেজে। আর আরো একটা সমস্যা, স্কুল অ্যান্ড কলেজে বিশেষ করে 8 বছর পরে যে প্রমোশনটা হয়, 10 বছর পরে প্রমোশনটা হয়, স্কুল অ্যান্ড কলেজে থাকে জ্যেষ্ঠ প্রভাষক থাকে, সহকারী অধ্যাপক হয় না, জ্যেষ্ঠ প্রভাষক বলতে হবে। তাহলে একটা প্রাপ্তি, এত ভালো পড়াশোনা করে এসে যদি নামের আগে একটা সহকারী অধ্যাপক না বসাতে পারি বা জীবনে কখনো অধ্যক্ষ না হতে পারেন বা আজীবন জ্যেষ্ঠ প্রভাষক থাকেন, তাহলে অবশ্যই একটা অপূর্ণতা থেকেই যায়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ডিগ্রি কলেজ বা অনার্স কলেজে, ডিগ্রি কলেজে একটা কথাও যে আপনার কোনো ক্লাস তেমন থাকে না, সর্বোচ্চ আপনার দিনে 1টা ক্লাস 2টা ক্লাস, সর্বোচ্চ 2টা ক্লাস থাকে। সপ্তাহে আপনি যখন 5 দিনে হয়তো আপনার ক্লাস থাকবে 5টা, 5 দিনে 5টা ক্লাস থাকবে, একেবারে রিল্যাক্স। আসলে আপনি যা চাকরি করেন এটা কখনো মনেই করবেন না। আর দ্বিতীয় কথা, আপনি যখন 8 বছর বা 10 বছর হয়ে যাবেন তখন সহকারী অধ্যাপক হয়ে যাবেন, তখন আপনার বেতন স্কেল হয়ে যাবে 6ষ্ঠ গ্রেডে। এখন ঢুকবেন 9ম গ্রেড, হয়ে যাবে 6ষ্ঠ গ্রেড। এই যে কলেজ, ডিগ্রি কলেজ, অনার্স কলেজে একটা সমস্যা। দ্বিতীয় আরেকটা কথা, যে গতবার যেমন জাতীয়করণ করছে 283টা কলেজ, ঠিক ডিগ্রি কলেজ যেগুলো থাকে পুরাতন
এই কলেজগুলো বিশেষ করে আগেই জাতীয়করণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এজন্য একটু নাম্বার বেশি যদি পাওয়া যায়, তাহলে যদি ডিগ্রি কলেজে হয় তাহলে নিজে আরও একটু গর্ব করে বলতে পারবেন, বা 12 বছর পরে আপনি বিভিন্ন কলেজে প্রিন্সিপাল হিসেবে আবেদন করতে পারবেন। এটা অনেক ভালো। আর স্কুল এবং কলেজ পর্যায়ে আমি বললাম, স্কুলে সিট থাকতে পারে প্রায় 4000, এবারও প্রায় 3000 প্লাস বা 3500 প্লাস আপনি সিট পাবেন। সব দিক মিলায়ে আমরা যদি বলি, যারা লিখিত পাশ করবেন তাদেরই চাকরি হবে। তবে অনেকে একটা কথা বলেছে যে আসলে কখন বিজ্ঞপ্তিটা হবে, এই গণবিজ্ঞপ্তি বা রেজাল্ট কখন দিতে পারে। যদি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, তাহলে একটা কথা প্রতীয়মান যে যদি অক্টোবর মাসের মাঝামাঝিতে, যেহেতু সেপ্টেম্বর মাস রেজাল্ট দিচ্ছে না, অক্টোবর মাসের মাঝামাঝিতে রেজাল্ট দেয়, অক্টোবর মাসের যদি মাঝামাঝিতে যদি রেজাল্ট দেয় বা শেষ সপ্তাহে 15 দিনের ভিতরে ভাইবার জন্য একটা অ্যারেঞ্জ করবে। আপনি নভেম্বর ডিসেম্বর মাস ব্যাপী হবে ভাইবা, কারণ স্কুল পর্যায়ে ভাইবা হতে লাগে প্রায় 1 মাস 10 দিন মতো, আর কলেজ পর্যায়ে স্কুলের পরে কলেজ শুরু হয়, কলেজের ভাইবা হতে লাগবে প্রায় 20 দিন, টোটাল 2 মাস। নভেম্বর এবং ডিসেম্বর মাস ব্যাপী, নভেম্বর এবং ডিসেম্বর মাস ব্যাপী থাকবে ভাইবা। আর জানুয়ারিতে যে ভাইবা শেষ হওয়ার 15 দিন ভিতরে রেজাল্ট দিয়ে দেয়, এবং যখন আপনি রেজাল্ট দিবে জানুয়ারি মাসে, ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসে রেজাল্ট দিবে। একজন বলছে 55 থাকলে কি আসার সম্ভাবনা আছে কলেজ? তবে এটা বলতে পারছি না, কখনো এ পর্যন্ত 55তে কখনো রিসেন্টলি কখনো কোনো পরীক্ষা আসেনি, সর্বনিম্ন আসছে 65। এবার যে প্রশ্ন প্যাটার্ন যদি আপনি চান, আমি বলবো যে 55তে না আসার সম্ভাবনা বেশি, তবে বিশেষ করে 60 প্লাস বা 62, 63 এরকম একটা নাম্বার থাকলে আপনি শিওর বলতে পারেন যে হ্যাঁ আসবে। একজন বলছেন যে স্কুল পর্যায়ে 2তে বাংলায় লিখিত মার্ক কত পেলে 18তে নিবন্ধনে টিকা যাবে? একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কিন্তু নিবন্ধনে বলা আছে পাস মার্ক 40, কিন্তু আসলে 40-এ কখনো টিকায় না, জাস্ট বলা আছে। যেদিন থেকে শূন্য পদের চাহিদা অনুযায়ী শূন্য পোস্টে টিকাচ্ছে, সেদিন থেকে কখনো আর এই 40-এ কখনো টিকায় না। আপনার মাথায় রাখবেন মিনিমাম 45 পেতে হবে। স্কুল পর্যায়ে 2তে মিনিমাম 45 না পেলে 45 প্লাস পেতে হবে, মিনিমাম ন্যূনতম 45 ধরে রাখবেন, তাহলে আপনি টিকবেন। বলছে স্কুলে 60 থাকলে কি জেলার সদরে কলেজগুলোতে আসবে? অবশ্যই। গতবার আমি তো দেখেছি, আমার অনেক ছোট ভাই ব্রাদার যারা আছে, তারা দেখছি যারা 63 পেয়েছে, 64 পেয়েছে, 60 পেয়েছে, এমনকি 55-56 পেয়েছে, তারা উপজেলা পর্যায়ে পেয়েছে। 55-56তে পেয়েছে উপজেলা পর্যায়ে। এরপর যারা পেয়েছে 60 প্লাস, তারা সবই জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে পেয়েছে। ভালো ভালো প্রতিষ্ঠান পেয়েছে, যেসব প্রতিষ্ঠান খুব নাম করা সেসব প্রতিষ্ঠান তারা পেয়েছে। এদিক থেকে অনেক সুবিধা। মূল কথা হচ্ছে কি, আপনারা যারাই টিকবেন তাদেরই জব হবে, যারাই টিকবে তারাই জব হবে, কারণ লোক নাই। গতবার 17তমতে দিয়েছিল পরীক্ষা, মানে টোটাল বিজ্ঞপ্তি দিয়েছিল 97,000, কিন্তু আসন ছিল মাত্র কত? আসন ছিল মাত্র, প্রার্থী যারা বিশেষ করে যোগ্যতাধারী ছিল মাত্র 22-23 হাজার মানুষ। তাহলে যারাই অ্যাপ্লাই করছে তাদেরই ভালো চাকরি হয়েছে, যারা অ্যাপ্লাই করছে তাদেরই ভালো চাকরি হয়েছে। তাহলে আমি আজকে 2টা বিষয় বললাম। একটা বিষয় হচ্ছে, যদি আপনি বাংলাতে স্কুল পর্যায়ে 43-44 পান, তাহলে আপনি অবশ্যই টিকবেন।
আর কলেজ পর্যায়ে সর্বনিম্ন 65 ছিল গত বছর, এবছর হয়তোবা সেখানে একটু কম বেশি হবে। সেখানে হয়তোবা আমার যে অনেক বন্ধুরা আমার খাতা দেখছে নিবন্ধনের, তারা বলছে যে 62-63 পেলে হয়তোবা হবে। একজন বলছে বিভিন্ন গ্রুপে পোস্টে দেখছি 70,000 রিটেন, এটা কি সত্য গুজব? তবে মাথায় রাখবেন, যত সময় পর্যন্ত রিটেন পরীক্ষা রেজাল্ট না দিবে তত সময় কেউ বলতে পারে না। এগুলো একটা অনুমান ভিত্তিক। কারণ গতবার টিকাই ছিল মাত্র 22,000, 24,000 প্লাস টিকাই ছিল। আর এবার 70,000 টিকানো তো অসম্ভব হয়ে পড়বে। যতই পোস্টধারী থাক, তারা কিন্তু আরও একটা 19তমর জন্য একটা আয়োজন করে তারা নির্দিষ্ট একটা সংখ্যা রেখেই কিন্তু টিকাবে। সব যে 18তম দিয়ে দিবে তা কিন্তু নয়। 70,000 এটা ভুল ধারণা হবে, এত টিকাবে না কখনো। কারণ বাংলা এবং ইংরেজিতে যেমন অনেক আসন থাকে, আপনি যখন রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, আমি এমন দেখেছি যারা হিসাব বিজ্ঞান, তারা অনেক নাম্বারধারী আছে, কিন্তু তারা ভালো কোনো কলেজ পায়নি। এর কারণ হচ্ছে ওইসব সাবজেক্টে তেমন সিট নাই, সিট অনেক কম। একজন বলছে কোন কোন কলেজে বাংলা সিট খালি থাকবে, কিভাবে দেখতে হবে? হ্যাঁ সুমন কুমার ভাই, আপনাকে বলবো এখন আপনি আপাতত দেখতে পাবেন না। এই 30 তারিখে আগামীকাল যেহেতু শূন্যপদের তালিকা আমাদের শেষ হয়ে যাচ্ছে প্রতিষ্ঠান থেকে, দেওয়ার পরে আপনাদের যখন লিখিত পরীক্ষা রেজাল্ট দেওয়ার পরে যখন ভাইবা দিবে, ভাইবার সময় বা ভাইবার শেষ হওয়ার পরে ওই সময় আপনার মেরিট লিস্ট ও মেরিট লিস্ট প্লাস শূন্যপদের তালিকা তখন আপনি দেখতে পাবেন কোন কোন কলেজে ফাঁকা আছে, তখন, এখন না। তবে গত বছরটা দেখতে পারবেন, কারণ ও দেখে এখন লাভ নাই, কারণ অধিকাংশ নিয়োগ হয়ে গেছে। এখন বলছে আসসালামু আলাইকুম সবুজ ভাই, আজকে দেখলাম যে 1ম থেকে 12তম নিবন্ধনধারীরা বিশেষ গণবিজ্ঞপ্তি চাচ্ছে, রেজাল্ট প্রকাশেও বাধার সৃষ্টি করছে এবং হচ্ছে নতুন বিজ্ঞপ্তি না দেওয়া হয়, এই জন্য কি রেজাল্ট পিছিয়ে যাবে ভাই? তবে একটা জিনিস খেয়াল করেন, আপনারা যেহেতু লিখিত পরীক্ষা দিচ্ছেন, তারা যদি আসেও এই 18তম না নিয়ে কখনো তারা বিজ্ঞপ্তি দেবে না। 18তম অবশ্যই নিবে, কারণ তাহলে তো রেজাল্ট বিক্ত হয়ে যাবে। 18তম পরীক্ষা নিয়ে তাই তারা বিজ্ঞপ্তি দিবে। আপনি হিসাব করবেন জানুয়ারির আগে কোনো বিজ্ঞপ্তি পাবেন না, জানুয়ারিতে ভাইবা শেষ করে আপনাদের বিজ্ঞপ্তি দিবে। আর যারা আমার পেজে আপনারা দেখবেন একটা প্রজ্ঞাপন আছে, যে প্রজ্ঞাপনে বলা আছে সার্টিফিকেটের মেয়াদ থাকবে 3 বছর এবং সর্বোচ্চ প্রার্থীর বয়স থাকবে 35। এই জন্যই কিন্তু তারা করতে পারেনি। যেমন আমি বলি, আমার একটা ক্লোজ বন্ধু, সে 15তম নিবন্ধনধারী, সে চাকরি পেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ কচুয়া চাঁদপুর, সেখানে চাকরি পেয়েছিল। চাকরি পাওয়ার পরে সে ভাবলো খুলনা থেকে আমি এত দূরে যাব, তাহলে আমি 5ম বিজ্ঞপ্তিতে আমি আবেদন করব। সে জয়েন করলো, জয়েন করার পরে 1-2 মাস পরে আবার রিজাইন দিয়ে চলে আসলো, কারণ যে প্রতিষ্ঠানে দেবে সে প্রতিষ্ঠানে তার হয়ে যাবে। কিন্তু দেখা গেল কি, যখন বয়স লিমিট করে দিল, সার্টিফিকেটের বয়স লিমিট করে দিল, দেওয়ার সাথে সাথেই আপনার আর পুনরায় অ্যাপ্লাই করতে পারিনি, এখন বেকার অবস্থায় আছে। একজন বলছে যে এনটিআরসিতে কি কাগজ পাঠাতে আর কখন, একটু যদি বলতেন। এখন আপনার কোনো কাগজ পাঠাতে হবে না। যখন আপনি ভাইবা পরীক্ষা দিবেন, ভাইবার সময় আপনাকে 1 সেট কাগজ জমা দিতে হবে। সেখানে শুধু দিতে হয় প্রতিটা, বিশেষ করে সনদপত্র এবং অ্যাডমিট কার্ডের ফটোকপি এবং আপনার এনআইডি কার্ড। যখন ভাইবা দিতে যাবেন, ভাইবা অফিসে যে জমা দিতে হবে, জমা দিয়ে এবং ওই যখন জমা দিবেন সার্টিফিকেট, তখন মূল কপি নিয়ে যেতে হবে। জমা দেওয়ার সাথে সাথেই আপনি ওখানে দেখতে পাবেন যে আপনি কত মার্ক পেয়েছেন। সার্টিফিকেটে 12 মার্ক, 12 মার্ক আপনার সামনে বসাই দিবে।
আপনি 12 মার্ক সামনে পাবেন যে কত মার্ক আপনাকে দিছে, আর 8 মার্ক থাকবে ভাইভাতে। আর স্যার ওই একটা সময় কাগজ জমা দিতে হবে। আর যখন আপনি ফাইনাল, যখন রিকমেন্ডেড হবেন, সুপারিশপ্রাপ্ত যখন হবেন প্রাথমিক পর্যায়ে সুপারিশপত্র হওয়ার পরে আপনাকে ওই অফিসে যে আপনাকে কাগজ আর এক সেট জমা দিয়ে আসতে হবে সুপারিশপত্র সহ। আপনাকে আবার যাচাই বাছাই করবে, কারণ আমরা ভেবেছিলাম যে 17তম অটো এমপিও আসবে, এরকম একটা সম্ভাবনা ছিল। কিন্তু বর্তমান দেখা গেল এই সরকার বিভিন্ন পরিবর্তনের ফলে অটো এমপিওটা এবার হয়নি। এবার হয়তো অটো এমপিও হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা সবাই কাগজপত্র জমা দিয়েছি ঢাকাতে যেয়ে, কিন্তু অটো এমপিও আমাদের হয়নি। অনেক ভোগান্তি পড়তে হয়। তাহলে আমরা কাটমার্ক নিয়ে, বাংলা বিশেষ করে কাটমার্ক নিয়ে আমরা কখনো চিন্তা করব না। 42-43 স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে 62-63 হলেই আমরা টিকতে পারবো। একদম বলছে যে মা বাবার এনআইডি কার্ড কি কোনো জায়গায় লাগে? না, মা বাবা এনআইডি কার্ড কোথাও আমাদের লাগেনি কখনো, শুধু আপনার এনআইডি কার্ড হলেই হবে। মা বাবা এনআইডি কার্ড আমাদের দরকার নাই। তবে কাগজপত্র বারবার দেখবে, আপনাকে স্বচ্ছতা দেখবে, যে কারণ 60,000 জাল সনদ ধরা খেয়েছে, এখন এই ধরনের জন্য না হয়। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। নিবন্ধন সংক্রান্ত যদি কখনো কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, অন্য সাবজেক্টধারী যারা আছেন তারাও আপনারা বিশেষ করে বলতে পারেন। বলছে কলেজ বাংলা ভাইবার সম্পর্কে যদি একটু টিপস দিতেন। যদি ভাইবার সম্পর্কে বলি, আমি কয়েকটা বিষয় বলবো। 1 নম্বর হচ্ছে বাংলা সাহিত্যের মূল বেসিক যে ধারণাগুলা, ভাইভাতে মাত্র 8 মার্ক। আপনি উপস্থিত হলে 4 পাবেন। উপস্থিত হলে আপনার অ্যাটিটিউড যদি ঠিক থাকে, পোশাক পরিচ্ছদ বাসনভঙ্গি যদি ঠিক থাকে, আপনি 4 পাবেন। আমি 20 মার্কের ভিতরে ভাইভাতে পেয়েছি 18 মার্ক এবং স্কুল পেয়েছি 19 মার্ক। 20-এর ভিতরে 19 পেয়েছি স্কুলে এবং কলেজে পেয়েছি 18। তা ওখানে এইটা আপনাদের বলতে পারি যে ভাইভাতে উপস্থিত হলে 4 মোটামুটি বেসিক। যেমন বাংলা সাহিত্যের 3টি যুগ বিভাগ আছে, চর্যাপদ সম্পর্কে পড়বেন, শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে, বিশেষ করে ময়মনসিংহ গীতিকা সম্পর্কে অনেকে প্রশ্ন করে, গতবারও ধরছে ময়মনসিংহ গীতিকা সম্পর্কে। সামনে একদিন, যে কোনো একদিন আমি ভাইভা নিয়ে শুধু কথা বলবো আপনাদের সামনে, শুধু ভাইভা কি কি প্রশ্ন বাংলায় আপনি পড়বেন, আপনারা সবাই নোট করে রাখবেন যে কি কি প্রশ্ন ভাইবার জন্য আমরা পড়ব। একদম বলছে আউট অফ 5-এর ভিতরে কত পয়েন্ট, আউট অফ 5-এর ভিতরে কত পয়েন্ট প্রথম শ্রেণী ধরা হয়। আউট অফ 5-এর ভিতরে 4 পয়েন্ট। যদি আপনি 4 পয়েন্ট পান তাহলে আপনাকে প্রথম শ্রেণী ধরা হবে, আর আউট অফ 4-এর ভিতরে যদি আপনি 3 পান তাহলে আপনাকে প্রথম শ্রেণী ধরা হবে। এইভাবে করে, যেহেতু আমাদের পরীক্ষা 3টা পরীক্ষা ধরা হবে, মাস্টার্স ধরে না, শুধু অনার্স পর্যন্ত। 3-4 12 মার্ক। একজন বলছে ভাই আমার সার্টিফিকেটের পিতার নাম এমডি লিয়াকত আলী এবং পিতার আইডি কার্ডের বানান এমডি লিয়াকত আলী আছে, এটি কেন সমস্যা হবে? তবে আপাতত সমস্যা না, তবে আপনি আস্তে আস্তে ঠিক করে ফেলবেন। কারণ যখন আপনি চাকরি ক্ষেত্রে, আমি জানি আমার আব্বুও চাকরি করে, তা আমি দেখছি এখনো আব্বু চাকরি রিটায়ার্ড হবে আর মাত্র 2 বছর পরে, এখনো সেই একটা বানানের শুধু স্পেলিং একটা ভুল ছিল, সেই মন্ত্রণালয় থেকে যে ঠিক করে নিয়ে আসতে হচ্ছে। কতটাই সমস্যা। আপনি পিতার নাম মাতার নাম একেবারে কোনোটাই যেন ভুল না থাকে, পরবর্তীতে বিপদে পড়বেন। এখন এন্ট্রান্সে কোনো সমস্যা হবে না, কারণ পিতামাতার আইডি এখন দেখে না, শুধু আপনার নিজের এনআইডিটা দেখবে। এখানে অনেকে জয়েন্ট হয়েছেন, আরো কয়েকজন প্রশ্ন করছেন। এখানে
তবে 70,000 টিকানোর সম্ভাবনা নাই। আপনারা হয়তো বিভিন্ন গ্রুপে বলে, এটা ভুল ধারণা দেয়। এবং অনেকে দেখবেন যে আজকে দিয়ে দিচ্ছে রেজাল্ট, নিজেদের হার্টবিট মনে হয় বেড়ে যাচ্ছে, যে কি অবস্থা, যে রেজাল্ট মনে আজকেই দিয়ে দিবে। নয়, এরকমটা না। অনেকে খাতা জমা দিচ্ছে, 20 তারিখ খাতা জমা দেওয়ার লাস্ট ছিল, কিন্তু এখনো অনেকে দেয়নি, দিচ্ছে। আবার চাহিদাপত্র শেষ হয়ে যাচ্ছে 30 তারিখে। আপনারা অক্টোবরের মাঝামাঝিতে রেজাল্ট হয়তো বা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তবে আমরা খুব দ্রুত একটা ভাইভা ক্লাসে আমি আসব, যা আসলে বাংলাতে বিশেষ করে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে কি কি পড়বেন, কোন কোন বিষয় নিয়ে সাধারণত প্রশ্ন ধরে, যা এই রিসেন্ট গতবার যা ধরলো। আমার অনেক বন্ধুরা এমনও দেখেছি যে 19 পেয়েছে, যে আমাদের নিবন্ধনে 17তম প্রথম হয়েছে আলামিন পেয়েছে 19, 20 পেয়েছে 19 ভাইভাতে। আর যে প্রশ্ন ধরেছে সব প্রশ্ন সে পারছে। আমার হয়েছিল 18। একজন বলছে আমার সার্টিফিকেটে কোনো স্পেস নাই, এনআইডি কার্ডে স্পেস আছে, ভাইভাতে না, এগুলো ভাইভাতে তেমন দেখে না, শুধু ভাইভাতে দেখে যে আপনার রিয়েল আছে কিনা। তবে পরবর্তী ঠিক করে নিতে হবে এগুলা, পরে তাহলে পূজার পর রেজাল্ট দেবে। হ্যাঁ, আশা করা যায়। আমার যেটা অভিজ্ঞতাতে মনে হচ্ছে যে যেহেতু পূজার বন্ধ হয়ে যাচ্ছে 7-8 তারিখে, 8 তারিখে প্রতিষ্ঠান বন্ধ, সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। 8 তারিখে সরকারি অফিস আদালত খোলা থাকে, আপনার রেজাল্ট দিয়েও দিতে পারে। পূজার ভিতরে হয়তো বা 2-3 দিন বন্ধ থাকে, মূল দিয়ে দিতে পারে। বলছে বাংলা বিষয়ে ভাইভা লাইভ নিয়ে অনেক উপকার। আমি খুব দ্রুতই একবার নোট ভিত্তিক করে আপনারা নোট করবেন কি কি আমরা পড়বো, কোন কোন আইটেমগুলো বাংলা ভাইভাতে পড়বো, যেগুলোর থেকে বারবার প্রশ্ন আসে। আমার স্কুল পর্যায়ে যেমন অভিজ্ঞতা হয়েছে, কলেজ পর্যায়ে যে অভিজ্ঞতা হয়েছে। আরও আপনাদের বলি, আমি যখন নিবন্ধনে আমার রেজাল্টটা দেয়, ভাইভা রেজাল্ট যেদিন দেয় তার 2 দিন আগে আমার বিসিএসের 43তম বিসিএসের ভাইভা রেজাল্ট দেয়। যেহেতু ভাইভাতে আমার ভাগ্যের নিয়তির ফলে, নিয়তির জন্য ভাইভাতে হয়নি, তবে হতাশা নয়। ওই যে ভাইবার প্রস্তুতি ছিল, প্রস্তুতিতেই মূলত নিবন্ধনের ভাইভাটা দেওয়া। তবে এত জটিল করে বলার কিছু নয়, সহজ কঠিন কিছু নয়। একজন বলছে আচ্ছা কলেজের রচনাগুলো 15-এর ভিতরে খুব ভালো লেখা পেলে স্যার কত মার্ক দিবে সর্বোচ্চ? আপনি সর্বোচ্চ 11-12 ধরেন, এর উপরে দেয় না। যদি আপনি 11 করে ধরেন, 5টা প্রশ্ন, 5-11 55, মানে অনেক মার্ক। আর গ্রামার অংশ 15, 55-15 আপনার হয়ে যাচ্ছে 70। আর বিশেষ করে বাংলা ভাষার ইতিহাস দিতে আগে 10, সেখানে 8 যদি পান 78 মার্ক। মানে এ যাবৎ পর্যন্ত যত নিবন্ধন পরীক্ষা হয়েছে, বাংলা পূর্বভাষাকে সর্বোচ্চ মার্ক আছে 79, 7 9। তাহলে 11 মার্ক মানে হিউজ মার্ক। তবে আপনি ধরে রাখবেন 10 9 10 করে ধরবেন। 10-এর উপরে যদি লাক খুব ভালো থাকে তাহলে আপনি 10-এর উপরে পাবেন, আশা করা যায়। আর আপনারা সবসময় পেজ ফলো দিবেন, এখানে অনেক তথ্য আমাদের থাকবে। আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করবেন, আর যখন আমার সুযোগ হবে ইনশাল্লাহ অ্যান্সার দিব আপনাদের। আর অতি দ্রুত আমি ভাইভা ক্লাস নিয়ে আসব, কি কি বিষয়গুলো বাংলাতে পড়তে হয় এবং কোনগুলো আপনার যোদ্ধা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে একভাবে পড়ে আসছেন, আর ভাইভা বোর্ডের স্যাররা একভাবে প্রশ্ন করে, যেটা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু আপনাকে জয়ী হতে হবে। 5টা সমানভাবে লেখা হয়নি, 3টা ভালো লেখা হয়েছে, 2টা ভালো হয়নি, ব্যাকরণ পাঠ ভালো হয়েছে। আমি বারবার আপনাদের লিখিত পরীক্ষার আগে বলছিলাম যে আপনারা ব্যাকরণ 15-তে 15 পেতে হবে, যেভাবে ব্যাকরণ 15-তে 15 পাওয়ার চেষ্টা করতে হবে। আর এ বছর 5টা ভালো হবে না, 5টা সব সমানভাবে হবে না,
এদের আপনি 9 করে ধরেন, 5 নং 45 মার্ক, 45 আর ওখানে 25 মার্ক, 45-এর যদি 20 পান ওখানে, তাও আপনি দেখেন 65 মার্ক হয়ে যাচ্ছে। আর 65 যদি একটু লেখেন 65 নিচে আসার কোনো সম্ভাবনা নাই। আর 65 যদি হন তাহলে আপনার সিরিয়াল হবে, মেরিট লিস্ট হবে 1103। আর যদি আপনি বিশেষ করে 66 হন তাহলে আপনার মেরিট লিস্ট হবে 800-800 ঘরে। আর যদি আপনি 67 হন আপনার 661 মেরিট লিস্ট। আর যদি আপনি 68 হন তাহলে আপনার 508 মেরিট লিস্ট। এইভাবে করে করে আপনার মেরিট লিস্টগুলো চলে আসবে। তাহলে লিখিত নাম্বার পাওয়ার ফলে ভালো কলেজ আশা করা যায়। না হলে আপনাকে মাদ্রাসায়, যেমন আমার আরও পরিচিত আছে কয়েকজন, যারা বিশেষ করে একজন চাকরি পেয়েছে, একটা মেয়ে, সে চাকরি পেয়েছে খুলনা আলিয়া মাদ্রাসা, যেহেতু আমার বাসা খুলনাতে, খুলনা আলিয়া মাদ্রাসা, কিন্তু সে জয়েন করেনি কারণ তার মাদ্রাসা পছন্দ না, সনাতন ধর্মগ্রন্থ, কিন্তু সে জয়েন করেনি। এরকম অনেকে আছে। আবার একজন দেখলাম একটা কামিল মাদ্রাসা পেয়েছে অনেক দূরে, কয়রাতে, একেবারে NS কামিল মাদ্রাসা কয়রা, অনেক বড় আছে মাদ্রাসা, সেও জয়েন করেনি। আশরাফুল ইসলাম তার নাম। আর মাদ্রাসা পেলে একটা সমস্যা হয় যে অনেকে চিন্তা ভাবনা করে আসলে জয়েন করবো না, এরকম একটা টেন্ডেন্সি থাকে। স্কুলে যদি আপনি 60+ থাকেন, আমার নিজের ব্যক্তিগত কথা বলি, আমার স্কুলে ছিল 63 আর ভাইভাতে ছিল আমার 19। এই 63-তে আমার মেরিট লিস্ট ছিল 2703। মেরিট লিস্ট কোনো কিছুই না। এই 2703 মেরিট লিস্টে আমি দেখছি বিভাগীয় শহরে চাকরি হয়েছে, জেলা পর্যায়ে চাকরি হয়েছে, খুব পরে চাকরি হয়েছে। 2703 মানে আপনি 60+ মানে বাংলা স্কুল পর্যায়ে অনেক বড় একটা মার্ক। আর যেহেতু এবার প্রশ্ন প্যাটার্নটা একটু কঠিন হয়েছে, সেহেতু আপনি আশা করতে পারেন যে অনেক ভালো স্কুল পাবেন। আর তেমন তো নিবন্ধনধারী নাই, আপনাদের প্রতিযোগিতায় কেউ নাই, শুধু 18তমরা। আর যদি পূর্বের 1-12 বা ওদের যদি সুযোগ দেয়, তা মনে করবেন যাদের চাকরি হয়নি তারা খুব কম নম্বরধারী। বেশি নম্বরধারী লোকের চাকরি হয়ে গেছে সবারই, শুধু কম নম্বরধারী যারা আছে তাদেরই শুধু চাকরি হয়নি। এই জন্য আমরা এত সময় অনেক সময় কথা বললাম। পরবর্তীতে আমরা একসময় ভাইবা ক্লাস নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা একটু ভালো করে পড়াশোনা করেন। একদম বলছি মাদ্রাসায় জয়েন করলে সমস্যা, কোনো সমস্যা নাই, বেতন স্কেল সব ঠিক আছে। তবে সমস্যা একটা জিনিস কি, আপনাকে ছুটি সেটা একটু কম দিতে চাই, আর ক্লাস সংখ্যা অনেক বেশি থাকে। আর সমস্যা হচ্ছে মাদ্রাসা শুরু হয় 1 ক্লাস থেকে 17 ক্লাস পর্যন্ত সম্পূর্ণ, আর কলেজ শুধু HSC থেকে শুরু হয়। এটা একটা বড় একটা গ্যাপ, কারণ আপনাকে অনেক সময় থাকতে হয় এবং অনেক সময় অনেক গ্যাপ ক্লাসে যেতে হয়, কিন্তু কলেজে কোনো ক্লাস গ্যাপ ক্লাস যেতে হয় না। আমি যখন কলেজে জয়েন করেছি আমার মাত্র দিনে একটা ক্লাস, তাও নয়, সপ্তাহে 3-4টা ক্লাস মাত্র। কবে ডিগ্রি কলেজ যদি হয় আপনি এরকম রিল্যাক্স পাবেন। তবে আপনি মাদ্রাসায় একটু প্যারা থাকবে, আশা করা যায় আপনারা মাদ্রাসাও যাবেন। সবাই শিক্ষা প্রতিষ্ঠান, সবাই ভালো ভালো জায়গায় যান। আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনারা সবাই ভালো থাকবেন। ভবিষ্যতে আমরা খুব দ্রুতই 1-2 দিনের ভিতরেই আমি ভাইবা ক্লাস আপনাদের সামনে আসব। সবাই ভালো থাকবেন এবং লাইভটা আপনারা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।